হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A3 পেপারটি রয়েছে আধুনিক বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদ বা বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণ কি ছিল, এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনার শেষে এর 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাংলার এই বিপ্লবী জাতীয়তাবাদ। আপনার বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি A3। প্রশ্নটি দেখো, বিংশ শতকের প্রথম দশকে অর্থাৎ 1910 সাল, 1901 থেকে 1910 সাল, এই সময়টাকে বলা হচ্ছে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণ। কেন বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থান হলো সেই কারণটা এখানে জানতে চাওয়া হয়েছে। বিংশ শতকের প্রথম দশকে এই সময়টাকে কেন মেনশন করতে হচ্ছে তার একটা কারণ রয়েছে। কারণ বিংশ শতকের তৃতীয় দশকে অর্থাৎ 1930 নাগাদ আবার দ্বিতীয় পর্যায়ের বাংলাদেশে দ্বিতীয় পর্যায়ে আবার বিপ্লবী সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। যে সময়টা মাস্টারদা সূর্য সেনের কথা বলা যায়, বিনয় বাদল দীনেশের কথা বলা যায়, এদের এই সময়টা ছিল 1930-এর দশক। আর এটা 1910-এর দশক, যে সময়টা ক্ষুদিরাম বসুর বিপ্লবী কার্যকলাপ, অরবিন্দু ঘোষ বা বিভিন্ন যে গুপ্ত সমিতিগুলো রয়েছে, অনুশীলন, যুগান্তর দল, এদের কার্যকলাপ, বাঘা যতীনের কার্যকলাপ, এই সমস্ত রয়েছে প্রথম দশকে। তাই মেনশন করা রয়েছে দুটো পাঠের মধ্যে। প্রথম পাঠটা তোমাদেরকে জানতে চেয়েছে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণ কি। দেখো, বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদটা কি এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। বাংলাদেশে উত্থান হচ্ছে, শুধুমাত্র এখানেও তোমাদের জেনে রাখা দরকার যে এই সারা দেশেই কিন্তু এই বিপ্লবী জাতীয়তাবাদের উত্থান হয়। সেগুলো আলাদা আলাদা করেও আমাদেরকে অনেক সময় পড়তে হয়। যেমন মহারাষ্ট্রে বিপ্লবী জাতীয়তাবাদের উত্থান, পাঞ্জাবে বিপ্লবী জাতীয়তাবাদের উত্থান, বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থান, আবার ভারতের বাইরে বিপ্লবী জাতীয়তাবাদের উত্থান। এসব আমাদেরকে আলাদা আলাদা পাঠে পাঠে পড়তে হয়। এটা আমাদের বাংলাদেশের উপরে পড়তে হচ্ছে। এবং বিপ্লবী জাতীয়তাবাদ অর্থাৎ বিপ্লবীদের মধ্যে যে জাতীয়তাবাদের উত্থান ঘটে, দেশ মায়ের জন্য বা দেশ মাতাকে উদ্ধার করার জন্য, পরাধীনতার কে দূর করে স্বাধীনতা অর্জনের জন্য যে আন্দোলন, যে সংগ্রাম করেছিলেন বিপ্লবীরা, সেটাই বিপ্লবী জাতীয়তাবাদ। এখন এটা যখন সন্ত্রাসবাদের আকার কেন নিচ্ছে সেটাই আমাদের মূল প্রশ্ন। কেন এই সন্ত্রাসবাদের উত্থান হচ্ছে? তো বাংলায় এই বিপ্লবী জাতীয়তাবাদকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, সেটা আগে আমরা একবার একটু দেখে নেব। ডক্টর অমলেশ ত্রিপাঠী একে বলেছেন বৈপ্লবিক কর্মধারা, এই বাংলা বিপ্লবী জাতীয়তাবাদকে। আবার ডক্টর বিপান চন্দ্র বলছেন বৈপ্লবিক সন্ত্রাসবাদ, একই বিষয়। নলিনী কিশোর গুহ বলছেন বাংলায় বিপ্লববাদ, সুমিত সরকার বলছেন সন্ত্রাসবাদ। তো এই সন্ত্রাসবাদ, বাংলায় বিপ্লববাদ, বৈপ্লবিক সন্ত্রাসবাদ, বৈপ্লবিক কর্মধারা, যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, এর সংজ্ঞাটা কি? এর সংজ্ঞা হচ্ছে এটাই যে স্বাধীনতা সংগ্রামী যারা ভারতে বা বাংলাদেশে, তারা প্রচলিত যে পথ, মানে জাতীয় কংগ্রেসের দেখানো সেই নরমপন্থী পর্ব, যেটা নরমপন্থী আবেদন নিবেদনের মাধ্যমে দেশকে স্বাধীন করার যে কংগ্রেসের ব্রত, সেই যে প্রচলিত পথ, সেই পথে না গিয়ে সম্পূর্ণ বিপরীত দিকে, সম্পূর্ণ বিপরীত একটা পথ। সেই পথটা কি না, গুপ্ত সমিতি তৈরি করে, গুপ্ত সমিতিতে শরীর চর্চা, ব্যায়াম, অস্ত্র চালনা, বোমা তৈরি করা, এই সমস্ত প্রশিক্ষণ নিয়ে গুপ্ত হত্যার মধ্য দিয়ে ইংরেজ অফিসারদেরকে গুপ্ত হত্যার মধ্য দিয়ে, এবং যে ডাকাতি, অর্থ সংগ্রহের জন্য যে স্বদেশী ডাকাতি, ধনীর কাছ থেকে অর্থ লুণ্ঠন করা করে এই বৈপ্লবিক কাজকর্ম করা, বা এই গুপ্ত হত্যা পরিচালনা করা বা গুপ্ত সমিতিগুলোকে পরিচালনা করা, এটাকেই বলা হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদ। বিপ্লবীরা এই সমস্ত পথগুলো বেছে নিয়েছিলেন এবং এই সমস্ত পথের ভিতর দিয়েই তারা দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন। কোন কোন পথ? গুপ্ত সমিতি তৈরি করা, গুপ্ত হত্যা এবং স্বদেশীর ডাকাতি। তাহলে বিপ্লবীরা কি করছেন? 1885 সালে জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার পর ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেটা একটা গতি পায় এবং জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছর 1905 পর্যন্ত, 1885 থেকে 1905, এই পর্বটাকে আমরা নরমপন্থী বলি। কারণ এই সময় উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ফিরোজ শাহ মেহতা, আনন্দ চার্লু,
এই সমস্ত ব্যক্তিরা যারা কংগ্রেসের প্রথম সারির নেতারা ছিলেন, তারা কিন্তু ইংরেজ সরকারের কাছে স্বাধীনতা চাননি, তারা চেয়েছিলেন স্বায়ত্ত শাসন, এবং সেই উদ্দেশ্যে তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছিলেন, সেগুলো আবেদন, নিবেদন, অ্যাপ্লিকেশন, ডেপুটেশন, এগুলোর মধ্য দিয়ে। তাই বাংলাদেশে 1910 সালে বিপ্লবীরা আর সেই পথে হাঁটছেন না, তারা সম্পূর্ণ বিপরীত একটা পথ ধারণ করছেন, বৈপ্লবিক সন্ত্রাসবাদ। এই পথের মূল বিষয় যে গুপ্ত সমিতি তৈরি করে সেখানে নিজেদেরকে প্রশিক্ষণ দিয়ে বা প্রশিক্ষিত হয়ে বোমাবাজি করে বা গুপ্ত হত্যার মধ্য দিয়ে ইংরেজ অপশাসনের অবসান ঘটানো, এবং তার জন্য যে অর্থের প্রয়োজন তার জন্য স্বদেশী ডাকাতি করে সেই অর্থ সংগ্রহ করা, তহবিল তৈরি করা। এইভাবে বিপ্লবীরা একটা আলাদা পথ ধরে নিয়েছিল, সন্ত্রাসবাদের পথ, যে পথকে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। ত্রিপাঠী বলছেন বৈপ্লবিক কর্মধারা, ডক্টর বিপান চন্দ্র বলছেন বৈপ্লবিক সন্ত্রাসবাদ, নলিনী কিশোর গুহ বলছেন বাংলায় বিপ্লববাদ, আর সুমিত সরকার বলছেন সন্ত্রাসবাদ। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যেটা মূল প্রশ্ন, যে এর উত্থানের কারণ কি? কেন এই বিপ্লবীরা জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের দেখানো পথ না ধরে সম্পূর্ণ বিপরীত একটা পথ ধারণ করলেন? এটা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিকোণে ব্যাখ্যা করেছেন। যেমন এখানে জুডিথ ব্রাউন, শ্রীমতী জুডিথ ব্রাউন, যিনি মহাত্মা গান্ধীর উপরে গবেষণা করে বিখ্যাত, সেই জুডিথ ব্রাউন বলছেন যে এই সময়ে দেশে দ্রব্য মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, মানুষের বেকারত্ব বেড়েছিল, বিশেষ করে শিক্ষিত যুবক সম্প্রদায়ের মধ্যে। এছাড়া ব্রিটিশ সরকারের অর্থনৈতিক শোষণে জর্জরিত হয়ে এই শিক্ষিত যুবক শ্রেণী তারা ইংরেজদের বিরুদ্ধে এই সন্ত্রাসবাদের পথ বেছে নিতে বাধ্য হয়েছিল, বিপ্লবী সন্ত্রাসবাদের পথ। তাহলে জুডিথ ব্রাউন এখানে দায়ী করছেন দ্রব্যমূল্য এবং বেকারত্বকে। এছাড়া ঋষি অরবিন্দের কথা বলা যায়, তিনি অনেকাংশে দায়ী। ঋষি অরবিন্দ তিনি হিন্দু ধর্মের যে ঐতিহ্য, প্রাচীনকালের রামায়ণ, মহাভারত, বেদ পুরাণের যে হিন্দু ঐতিহ্য, বীরত্বের যে কাহিনী, তাকে দর্শকের সামনে উজ্জীবিত করেন, তুলে ধরেন, এবং তাকে সামনে রেখে ভারতের অতীতের যে স্বর্ণযুগ তাকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে, তারা দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে এই বৈপ্লবিক সন্ত্রাসবাদের পথ বেছে নিয়েছিলেন। অরবিন্দ এই পথ দেখায় বাংলাদেশে প্রথম পর্বে। এছাড়া ভগিনী নিবেদিতার কথা বলা যায়, স্বামী বিবেকানন্দের সিস্টার নিবেদিতা, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন কালী দা মাদার। কালী দা মাদার এই গ্রন্থ লিখে, মানে মা কালীকে ভারত মাতার আসনে বসিয়ে সেই মায়ের পায়ে যে পরাধীনতার শৃঙ্খল রয়েছে, শিকল রয়েছে, তাকে ছিঁড়ে দেশকে স্বাধীন করার যে উদ্দাত্ত আহ্বান, এই কালী দা মাদার গ্রন্থে ভগিনী নিবেদিতা বাংলার এই বিপ্লবীদের সামনে, স্বাধীনতা সংগ্রামীদের সামনে তুলে ধরেন। ফলে বিপ্লবীরা এর দ্বারা উজ্জীবিত হয়, তারা দেশকে স্বাধীন করার জন্য এই সমস্ত বৈপ্লবী সন্ত্রাসবাদের পথ বেছে নেয়। বঙ্কিমচন্দ্রের কথা বলা যায়, যিনি আনন্দমঠ লিখেছিলেন, এই সময় 1883-তে প্রকাশ হয়, কিন্তু এই গ্রন্থ পাঠ করে বিপ্লবীরা জাতীয়তাবাদের মন্ত্রে তারা দীক্ষিত হয়। আনন্দমঠে বন্দে মাতরম গান সারা দেশের বিপ্লবীদের মূল মন্ত্রে পরিণত হয়, অর্থাৎ বিপ্লবীদেরকে উজ্জীবিত করার জন্য বঙ্কিমচন্দ্রের বিশেষ অবদান রয়েছে। এছাড়া বঙ্কিমচন্দ্র পাশাপাশি কংগ্রেসের যারা নরমপন্থী যে সমস্ত নেতা বা তাদের যে সমস্ত কার্যাবলী, তাকে ব্যঙ্গ করেছেন, তাকে সমালোচনা করেছেন, রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলেছেন কংগ্রেসের এই সমস্ত নেতাদের কাজকর্মকে। ফলে যুবক যারা, সেই সময় লালবাল পাল ছিলেন কংগ্রেসের যুবক নেতা, তারা বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, এনারা তখন কংগ্রেস থেকে বেরিয়ে কংগ্রেসের আলাদাভাবে চরমপন্থী একটা দল তৈরি করে কংগ্রেসের ভিতর দিয়ে। তা যাই হোক, এই সমস্ত কিন্তু হয়েছিল এই বঙ্কিমচন্দ্রের এই সমস্ত সমালোচনার ফলে, এবং বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ গ্রন্থের ভিতর দিয়ে বন্দে মাতরম ধ্বনি বিপ্লবীদের জাতীয় মন্ত্রে পরিণত হয়েছিল। এছাড়া বিবেকানন্দের কথা বলা যায়, বিবেকানন্দের বর্তমান ভারত পরিব্রাজক এই সমস্ত গ্রন্থে ভারতের যে করুণ অবস্থা এবং ব্রিটিশ শাসনের ফলে তার যে দুর্দশা, সেটা জনগণের সামনে তুলে ধরেন, এবং দেশকে স্বাধীন করার জন্য, ভারত মাতাকে স্বাধীন করার জন্য তিনি যুবকদের কাছে আহ্বান করেন, উদ্দাত আহ্বান, যে আহ্বানে বিপ্লবীরা সাড়া দেয়। তারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য আত্মবলিদান করার জন্য তারা কিন্তু উদ্গ্রীব হয়ে ওঠে, এবং এই সমস্ত বৈপ্লবী কার্যকলাপ
শুরু করে দেয়। রাজনৈতিক ডাকাতি, গুপ্ত হত্যা এবং গুপ্ত সমিতির ভিতর দিয়ে সংগঠনের প্রসার ঘটানো, এই সমস্ত কার্যকলাপ বিপ্লবীরা বাংলাদেশে শুরু করে দেয়। এই বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, অরবিন্দ, এই সমস্ত মহান মনীষীদের দেখানো পথ ধরে। এই কারণে যে কোনো বিপ্লব বা যে কোনো বড় অভ্যুত্থানের পিছনে, বৈপ্লবিক প্রেরণার পিছনে দার্শনিক বা মনীষীদের অবদান থাকে। ফরাসি বিপ্লবের পিছনে রুশো, ভলতেয়ার, মন্তেস্ক্যু রয়েছে যেমন, ঠিক সেরকম এই বাংলাদেশের বিপ্লবীদের পিছনে কিন্তু এই হিন্দু ধর্মের এই প্রাচীন আদর্শ এবং অরবিন্দ, বিবেকানন্দ, বঙ্কিমের যে উদ্দাত আহ্বান, এখানে দয়ানন্দ সরস্বতী অনেকটা ভূমিকা নিয়েছিলেন, যদিও তিনি মহারাষ্ট্রে, কিন্তু তার দ্বারাও কিন্তু বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিলেন। তা একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিলেন এই সমস্ত মনীষীরা। এছাড়া এই সময় 1905 সাল, একবার মনে করে দেখতে হবে আমাদেরকে, 1905 সাল গুরুত্বপূর্ণ। এই সময় বঙ্গভঙ্গ হয়, লর্ড কার্জন বাংলা ভাগ করে দেন 1905। আবার এর 2 বছর পর 1907 কংগ্রেসের মধ্যে ভাঙনও আসে, নরমপন্থী চরমপন্থী। এই সময় দেশের রাজনীতি খুবই উত্তাল হয়ে ওঠে, বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে। কারণ বঙ্গভঙ্গের ফলে বাংলাদেশের যে জাতীয়তাবাদ, তার মূলে কুঠারাঘাত করে দুভাগে ভাগ করে দিয়েছিলেন, সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে দিয়েছিলেন লর্ড কার্জন জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য। এখন সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে নরমপন্থী নেতারা শুরু করেন স্বদেশী আন্দোলন ও বয়কট, অর্থাৎ নিজেদের দেশে জিনিসপত্র তৈরি করে নিজেরা ব্যবহার করব, আর বয়কট অর্থাৎ ইংরেজদের তৈরি করা কোনো জিনিস ব্যবহার করব না। এই স্বদেশী বয়কট আন্দোলনটা চলতে থাকে, কিন্তু এই আন্দোলন সফল হয়নি, কারণ বঙ্গভঙ্গই হয়ে গিয়েছিল, তাকে আর ফেরানো যায়নি। যদি 1911-তে গিয়ে ইংরেজদের সুবুদ্ধির কারণে ওটা বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, কিন্তু সেই সময় অর্থাৎ 1905 থেকে 1911 এই সময়টা কিন্তু বঙ্গভঙ্গকে রদ করা যায়নি। নরমপন্থী নেতা বা পরবর্তীকালে যারা চরমপন্থী, সেই সমস্ত নেতাদের কার্যকলাপের ভিতর দিয়েও, তাদের আন্দোলন বিক্ষোভের ভিতর দিয়েও কিন্তু এই বঙ্গভঙ্গকে রদ করা যায়নি। অর্থাৎ স্বদেশী ও বয়কট আন্দোলন ব্যর্থ হয়। এর ফলে বাংলাদেশের যারা তরুণ বিপ্লবী, তারা আশাহত হয়, ব্যাপকভাবে আশাহত, মর্মাহত হয় এবং এই বিপ্লবী সন্ত্রাসবাদের পথ বেছে নেয়। তাহলে স্বদেশী এবং বয়কট আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছে, রোল প্লে করছে এই বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের পিছনে। এছাড়া এই সময় দেখা যায় যে বিভিন্ন বৈদেশিক ঘটনা বিপ্লবীদেরকে উজ্জীবিত করে। বৈদেশিক ঘটনা যেমন 1905 সাল যদি দেখি, ইউরোপের ইতিহাসে, এশিয়ার ইতিহাসে কি দেখব, যে ক্ষুদ্র দেশ জাপান বৃহৎ একটি ইউরোপীয় শক্তি রাশিয়াকে পরাজিত করছে। একটা ক্ষুদ্র এশীয় শক্তি একটা বৃহৎ ইউরোপীয় শক্তিকে পরাজিত করছে। 1905 সালে জাপান রাশিয়াকে পরাজিত করছে। ফলে এই ঘটনার ভিতর দিয়ে বাংলাদেশের বিপ্লবীরা ব্যাপকভাবে উজ্জীবিত হয়ে ওঠেন। এছাড়া আবিসিনিয়ার কাছে ইতালির পরাজয়, আফ্রিকার আবিসিনিয়ার কাছে ইউরোপের ইতালির পরাজয়, এটাও বিপ্লবীদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। এছাড়া এই সময় বিভিন্ন ঘটনা, যেমন রাশিয়ায় নিহিলিস্ট আন্দোলন, ইতালিতে কাউন্ট ক্যাভুর, মাসিনি, এনাদের স্বাধীনতা যে সংগ্রাম, এই সমস্ত ঘটনা বিপ্লবীদেরকে ব্যাপকভাবে উজ্জীবিত করে, যে তারাও ভাবে তারাও পারবে বৃহৎ শক্তির বিরুদ্ধে লড়াই করতে। ইতালির স্বাধীনতা সংগ্রামে ম্যাসিনির যে ভূমিকা, সেটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতায় ছাত্র সমাজের কাছে সেই বক্তৃতা দিয়েছিলেন। ফলে ছাত্র সমাজ ব্যাপকভাবে উদ্দীপিত হয়ে ওঠে এই বৈপ্লবিক সন্ত্রাসবাদের ভিতর দিয়ে। তাই বিভিন্ন বৈদেশিক ঘটনাও একটা বিরাট বড় রোল প্লে করেছিল এই বাংলার বিপ্লবীবাদের উত্থানের পিছনে। দেখো, এখানে প্রশ্নের যে উত্তর তোমরা লিখবে, সেটা কিন্তু উত্থানের কারণ জানতে চেয়েছে, বিপ্লবী সন্ত্রাসবাদের ডিটেলস জানতে চাইনি। কে কখন কোন জায়গায় গুপ্ত হত্যা করেছে, ডাকাতি করেছে, তার যে ধারা বিবরণী, সেটা কিন্তু অ্যান্সারে আলোচনার বিষয় নয়। কেন উত্থান হচ্ছে সেটাই কিন্তু মূল ফোকাস কোশ্চেনের। তাই এই উত্থানের কারণগুলো এখানে তোমাদেরকে সব মেনশন করতে হবে। এই হিন্দু ধর্মের আদর্শ, অরবিন্দ, নিবেদিতা, বঙ্কিম, বিবেকানন্দর ভূমিকা, স্বদেশী বয়কটের ভূমিকা, নরমপন্থীদের ব্যর্থতা, চরমপন্থীদের ব্যর্থতা, এবং সেই জায়গা থেকে যে রাজনৈতিক শূন্যতা, হতাশা, সেই জায়গা থেকে বিপ্লবীদের উত্থান হচ্ছে। এছাড়া বৈদেশিক ঘটনা খুব বিরাট বড় ভূমিকা নিয়েছিল। আর এই বাংলাদেশের বৈপ্লবিক সন্ত্রাসবাদের যেটার প্রধান যেটি আলোচনার বিষয়, সেই গুপ্ত সমিতি। তো এই সময় বাংলাদেশে অনেক গুপ্ত সমিতি গড়ে উঠতে থাকে। নবগোপাল মিত্রের হিন্দু মেলা, অনুশীলন সমিতি, ঢাকার পুলিন বিহারী দাসের নেতৃত্বে
এক যুগান্তর দল কলকাতায়, বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে এবং এই সমস্ত গুপ্ত সমিতিতে আখড়া বলা হচ্ছে এবং এই সমস্ত আখড়াগুলিতে লাঠি চালানো, পিস্তল চালানো, বোমা তৈরি করা, বোমা নিক্ষেপ করা, এই যে অস্ত্র ব্যবহার করা, বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে অস্ত্রের ব্যবহার এবং প্রয়োগ এবং সেই সম্পর্কে ধারণা, এগুলো কিন্তু চর্চা প্র্যাকটিস শুরু হয়ে যায় বিভিন্ন গুপ্ত সমিতিতে। আমরা চীনের ইতিহাসে দেখেছি যে বক্সাররা চীনে এরকম বিভিন্ন গুপ্ত সমিতির মধ্য দিয়ে তারা নিজেদেরকে প্রশিক্ষিত করে একটা বৃহৎ বিদেশি শক্তির বিরুদ্ধে তারা লড়াইয়ে নেমেছিল। ঠিক সেই রকম এই গুপ্ত সমিতি তৈরি হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং এই সমস্ত গুপ্ত সমিতিগুলি ছিল বাংলার এই বিপ্লবী জাতীয়তাবাদের পিছনে প্রধান কারণ। গুপ্ত সমিতি গড়ে উঠেছিল বলেই বিপ্লবী সন্ত্রাসবাদ দেখা দিয়েছিল। তাই এগুলো মনে রেখে বা এগুলো পরপর এইভাবে মেনশন করে অ্যান্সার লিখতে হবে। এখানে বাংলাদেশের বিপ্লববাদ দুটি পর্ব রয়েছে, যেটা 1930-এর দশকে একটা, 1910-এর দশকে একটা, অর্থাৎ বিংশ শতকের প্রথম দশক আর বিংশ শতকের 30-এর দশক। এই দুটো সময় আমাদের প্রথম যখন উত্থান হয় সেটা 1910 নাগাদ, অর্থাৎ বিংশ শতকের প্রথম দশকে। এবং সেটা কেন উত্থান হচ্ছে তার কারণগুলো এই কম বেশি এগুলো নিয়ে আলোচনা করতে হবে নোটসে। এবার সেই নোটসটা নিয়ে আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব। হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি A3, বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণ, অথবা বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করো। ইংরেজিতে বলা যায় এক্সপ্লেইন দ্য এমার্জেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, উত্থান এবং বিকাশ অফ রিভলিউশনারি টেররিজম, বৈপ্লবিক সন্ত্রাসবাদ ইন বেঙ্গল, বাংলাদেশে। মার্কস 20। উত্তরটি যেভাবে লিখবে দেখো, ঊনবিংশ শতকের শেষ পর্ব থেকে শুরু করে বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতের যুব সম্প্রদায় ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে ভারতের বিভিন্ন অঞ্চলে ভারতের মুক্তি সাধনের ব্রত নিয়ে বিভিন্ন গুপ্ত সমিতি ও গুপ্ত হত্যার মাধ্যমে যে সশস্ত্র বৈপ্লবিক তৎপরতা গড়ে তুলেছিল তা সাধারণভাবে সশস্ত্র বিপ্লব বা সন্ত্রাসবাদী আন্দোলন নামে পরিচিত। অধ্যাপক অমলেশ ত্রিপাঠী সন্ত্রাসবাদ অভিধাটির পরিবর্তে বৈপ্লবিক কর্মধারা কথাটি অধিকতর যুক্তিযুক্ত মনে করেছেন। ডক্টর বিপান চন্দ্র বৈপ্লবিক সন্ত্রাসবাদ কথাটি গ্রহণ করেছেন। বিপ্লবী নলিনী কিশোর গুহ তার গ্রন্থের নামকরণ করেছেন বাংলায় বিপ্লববাদ। অন্যদিকে অধ্যাপক সুমিত সরকার সন্ত্রাসবাদ কথাটি অধিকতর যুক্তিযুক্ত মনে করেন। তার অভিমত হলো ভারতের স্বাধীনতা সংগ্রামীরা চেয়েছিলেন অত্যাচারী সরকারি কর্মচারীদের, গুপ্তচরদের বা স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকদের হত্যা করে ইংরেজ শাসন গোষ্ঠীর মনে ত্রাসের সঞ্চার করতে। তারা চেয়েছিলেন স্বদেশী ডাকাতি করে অর্থ ভাণ্ডার গড়ে তুলে স্বাধীনতা সংগ্রামে সেই অর্থ ব্যয় করতে, এমনকি প্রয়োজনে বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশীয় সেনাবাহিনীর সহযোগিতায় ইংরেজদের সঙ্গে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার স্বপ্ন দেখেছিলেন। চক্রান্ত ও প্রত্যক্ষ সংঘর্ষের পথে তারা ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। গণ অভ্যুত্থানের কোনো পরিকল্পনা তাদের ছিল না। অধিকাংশ ঐতিহাসিক বৈপ্লবিক সন্ত্রাসবাদ কথাটি মেনে নেওয়ার পক্ষপাতে। প্যারা করে দেখো, সশস্ত্র সন্ত্রাসবাদী আন্দোলনের উদ্ভব ও প্রকৃতি প্রসঙ্গে সাম্রাজ্যবাদী ঐতিহাসিক এবং সমকালীন শাসক গোষ্ঠী প্রায় একই ধরনের বক্তব্য রেখেছেন। ভ্যালেন্টিন চিরোল, এটা আন্ডারলাইন করবে ঐতিহাসিকদের নামের তলায়, সন্ত্রাসবাদী আন্দোলনের মধ্যে প্রত্যক্ষ করেছেন হিন্দু বিদ্রোহ। শ্রীমতী জুডিথ ব্রাউন এর মতে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও বেকারত্ব শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে যে অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা বোধের জন্ম দিয়েছিল তা তাদের ব্রিটিশ বিরোধী করেছিল। এই শিক্ষিত যুবকদের কাছে মা কালী ছিল ভারত মাতার প্রতীক। 1905 থেকে 8 সালের মধ্যে অরবিন্দ সহ বহু সন্ত্রাসবাদী নেতা হিন্দু ধর্মের আদর্শ দ্বারা প্রভাবিত হন। নিবেদিতার কালিদা মাদার 1905 ও অরবিন্দের ভবানী মন্দির শক্তির আরাধনায় বিপ্লবীদের অনুপ্রাণিত করেছিল। উল্লেখ্য যে সন্ত্রাসবাদের উন্মেষের মূলে মনস্তাত্ত্বিক কারণ গুরুত্বপূর্ণ ছিল। ভারতীয় সন্ত্রাসবাদী বিভিন্ন মনীষীর সৃজনশীল রচনা ও আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়। বঙ্কিমচন্দ্রের বিভিন্ন রচনা যেমন কৃষ্ণচরিত এবং বিশেষভাবে আনন্দমঠ সে যুগের যুব সম্প্রদায়কে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বঙ্কিমচন্দ্র তার বন্দে মাতরম সঙ্গীতের দ্বারা ভারত জননীর বাস্তব রূপ অঙ্কন করেন এবং এই সঙ্গীত ভারতীয় মুক্তি সংগ্রামের মন্ত্রে পরিণত হয়। সংগ্রামী চেতনা প্রসারে স্বামী বিবেকানন্দের দান বিশেষভাবে উল্লেখযোগ্য। বিবেকানন্দ জাতীয়তাবাদকে এক উচ্চ আধ্যাত্মিক আদর্শে পরিণত করেন। তিনি ভারতীয় যুব সম্প্রদায়কে দৈহিক ও মানসিক শক্তিতে বলীয়ান হয়ে দেশমাতৃকার পূজায় আত্মনিয়োগ করতে আহ্বান জানান। বিবেকানন্দের জীবন ও বাণী
ভারতবাসীর মনে ঐক্যবোধ ও স্বদেশ প্রেম সঞ্চার করে। বাস্তবিক পক্ষে সন্ত্রাসবাদী নেতারা হিন্দুত্ববাদ বা হিন্দু জাগরণের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের চিন্তাধারা তাদের গভীরভাবে প্রভাবিত করেছিল। প্রাচীন ভারতের ঐতিহ্য তাদের অনুপ্রাণিত করেছিল। প্যারা করে সন্ত্রাসবাদের উৎস অনুসন্ধান করা প্রয়োজন বয়কট ও স্বদেশী আন্দোলনের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে। নরমপন্থী কংগ্রেস নেতাদের আবেদন নিবেদন নীতির যে কোনো ভবিষ্যৎ নেই, বঙ্গভঙ্গ তা প্রমাণ করেছিল। তারা সমাজের নিম্নবর্গের মানুষকে এবং মুসলমান সম্প্রদায়কে তাদের আন্দোলনে শরিক করতে পারেননি। সবচেয়ে বড় কথা, চরমপন্থী নেতাদের অনেকেই প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন, ফলে নেতৃত্বের ক্ষেত্রে একটা শূন্যতা দেখা দিয়েছিল। বলা যেতে পারে যে নরমপন্থী ও চরমপন্থী নেতাদের ব্যর্থতার ফলে যে হতাশার সঞ্চার হয়েছিল তা সন্ত্রাসবাদের ক্ষেত্র প্রস্তুত করেছিল। 1907 থেকে 8 সালে চারিদিকে যে নৈরাশ্যের পরিবেশ সৃষ্টি হয়েছিল, বাংলায় যুব সম্প্রদায় যখন কিছুটা দিশাহারা ও লক্ষ্যভ্রষ্ট, তখন তারা আর কোনো বিকল্প না পেয়ে সন্ত্রাসবাদকে আশ্রয় করেছিল। ভারতীয় কৃষকদের সশস্ত্র সংগ্রামী ঐতিহ্য তাদের অনুপ্রাণিত করেছিল। ভূপেন্দ্রনাথ উল্লেখ করেছেন, বাংলায় নীল বিদ্রোহ, পাবনার কৃষক বিদ্রোহ বাঙালি যুব সমাজকে নতুন পথের সন্ধান দিয়েছিল। এই সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় ব্যক্তিগত সন্ত্রাসের উপর জোর দেওয়া হয়েছিল। 1907 সালের 3রা মার্চ যুগান্তর পত্রিকা লেখে, রক্তপাত ছাড়া দেবীর আরাধনা অসম্পূর্ণ হতে বাধ্য। প্যারা করে সমসাময়িক বৈদেশিক ঘটনা সন্ত্রাসবাদের উদ্ভবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1894 সালে আবেসিনিয়ার হাতে ইতালির পরাজয়, 1905 সালে জাপানের হাতে শক্তিশালী রাশিয়ার পরাজয় ভারতীয় যুব সমাজকে অনুপ্রাণিত করেছিল। এছাড়া ভারতীয় যুব সমাজ গুপ্ত সমিতি স্থাপন ও সন্ত্রাসের পাঠ নিয়েছিল ইউরোপীয় বৈপ্লবিক ঐতিহ্য থেকে। ম্যাসিনির ইতালি আন্দোলন, হাঙ্গেরিতে কোসুতের সংগ্রাম, রাশিয়ায় নিহিলিস্টদের কার্যকলাপ, স্পেন ও দক্ষিণ আফ্রিকায় মুক্তিযুদ্ধ, গেরিলা রণকৌশল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে আইরিশদের বীরত্বপূর্ণ সংগ্রাম ভারতে সন্ত্রাসবাদী নেতাদের উদ্বুদ্ধ করেছিল। মাসিনি সম্পর্কে সুরেন্দ্রনাথের বক্তৃতা কলকাতার ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করেছিল। এই সব ঘটনা যুবকদের আত্মশক্তিতে বলিয়ান হতে এবং আত্মত্যাগে উদ্বুদ্ধ হতে সাহায্য করেছিল। প্যারা করে দেখো, ভারতের সন্ত্রাসবাদী আন্দোলনের সূচনা হলেও এই আন্দোলন বাংলাদেশের সর্বাপেক্ষা অধিক ব্যাপকতর লাভ করে। ব্যায়াম ও শরীর চর্চার মাধ্যমে বাংলার যুব সমাজকে বৈপ্লবিক কার্যকলাপের জন্য প্রস্তুত থাকার চেষ্টা শুরু হয়েছিল নবগোপাল মিত্র প্রতিষ্ঠিত হিন্দু মেলায়। এই উদ্দেশ্যে নবগোপাল মিত্র শঙ্কর ঘোষ লেনে একটি আখড়া খুলেছিলেন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে জানা যায় যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও রাজনারায়ণ বসুর নেতৃত্বে ঠাকুর বাড়ির পৃষ্ঠপোষকতায় এই সময় স্বদেশ প্রেম ও স্বদেশীর মহড়া হতো। কলকাতার বাইরে হুগলিতে ভূদেব মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ আত্মীয় 3 কোড়ি চট্টোপাধ্যায় শরীর চর্চার জন্য আখড়া খুলেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে যুব সম্প্রদায় নতুন চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল। প্যারা করে দেখো, বৈপ্লবিক সন্ত্রাসবাদের সূতিকা গৃহ গুপ্ত সমিতিগুলি। বিংশ শতকের গোড়া থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে ইউরোপীয় গুপ্ত সমিতিগুলির অনুকরণে বহু গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। প্রথম গুপ্ত সমিতি স্থাপিত হয় মেদিনীপুরে। হেমচন্দ্র কানুনগো ও সত্যেন্দ্রনাথ বসুর সহায়তায় জ্ঞানেন্দ্রনাথ বসু এই সমিতি প্রতিষ্ঠা করেন 1902 সালে। ওই বছরে সরলা ঘোষাল কলকাতার বালিগঞ্জে একটি ব্যায়ামাগার খোলেন। এখানে অধ্যাপক মুর্তাজার তত্ত্বাবধানে লাঠি ও তরবারি খেলা শেখানো হতো। তার একজন নামকরা ছাত্র হলেন ঢাকা অনুশীলন সমিতির নেতা পুলিন বিহারী দাস। 1902 সালে প্রতিষ্ঠিত গুপ্ত সমিতিগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অনুশীলন সমিতি। কলকাতায় এই সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। নবগঠিত সমিতির সভাপতির পদ অলঙ্কৃত করেন প্রমথনাথ মিত্র ও 2 সহ সভাপতির পদে অভিষিক্ত হন চিত্তরঞ্জন দাস ও অরবিন্দ। প্যারা করে 1905 সালে বঙ্গভঙ্গ ও জাপানের হাতে রাশিয়ার পরাজয় সমিতির কার্যকলাপে নতুন মাত্রা যোগ করে। কলকাতা ও সন্নিহিত অঞ্চলগুলিতে যেমন দর্জিপাড়া, পটলডাঙ্গা, খিদিরপুর, হাওড়া, সালকিয়া, শিবপুর, বালি, উত্তরপাড়া, শ্রীরামপুর ও তারকেশ্বরে অনুশীলন সমিতির শাখা কার্যালয় স্থাপিত হয়। 1906 সালের ডিসেম্বরে বাংলার বিপ্লবীরা প্রথম নিখিল বঙ্গ সম্মেলন আহ্বান করে এবং এই সম্মেলনের ফলে বিপ্লবী
বিভিন্ন অঞ্চলের বিপ্লবীদের মধ্যে সংহতি দৃঢ়তর হয়। বাংলাদেশে বৈপ্লবিক তৎপরতা প্রকাশ্য ও গোপন এই দুটি খাতে প্রবাহিত হয়েছিল। একটি গোষ্ঠী নিষ্ক্রিয় প্রতিরোধের মাধ্যমে প্রকাশ্যভাবে আন্দোলন পরিচালনার পক্ষপাতী ছিল, অপর দলটি ব্রিটিশ শাসনযন্ত্রে বিকল করার উদ্দেশ্যে গুপ্ত হত্যার মাধ্যমে সন্ত্রাসবাদী আন্দোলনের পথ অবলম্বন করে। হিংসাত্মক আন্দোলন পরিচালনার ক্ষেত্রে বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, অবিনাশ ভট্টাচার্য, দেবব্রত বসু ও উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রধান ভূমিকা গ্রহণ করেন। জনগণের মধ্যে বিপ্লবী আদর্শ প্রচার করার জন্য ভবানী মন্দির নামে একটি গ্রন্থ প্রকাশ করা হয় 1905 সালে। এই সময় বারীন্দ্র কুমারের দল নো কম্প্রোমাইজ, রাজা কে, সোনার বাংলা প্রভৃতি ইস্তাহারের মাধ্যমে বৈপ্লবিক চিন্তাধারা ছড়িয়ে দেন। বৈপ্লবিক কর্মসূচি রূপায়ণের জন্য অর্থের প্রয়োজন ছিল। বিত্তশালী ব্যক্তিদের নিকট থেকে জোরপূর্বক অর্থ সংগ্রহ করা শুরু হয়। অর্থ সংগ্রহের এই পদ্ধতি রাজনৈতিক ডাকাতি নামে পরিচিত। প্যারা করে শেষ প্যারা। আলিপুর বোমা মামলার পর বাংলায় সন্ত্রাসবাদী আন্দোলন কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। সক্রিয় রাজনীতি থেকে অরবিন্দের বিদায় গ্রহণ, সরকারের কঠোর দমন নীতি এবং কলকাতায় অনুশীলন সমিতি ও যুগান্তর দল নিষিদ্ধ বলে ঘোষিত হলে বিপ্লবীদের কার্যকলাপ অনেকাংশে বন্ধ হয়ে যায়। তবে কলকাতায় সন্ত্রাসবাদী কার্যকলাপ সাময়িকভাবে মন্দীভূত হলেও ঢাকা অনুশীলন সমিতির নেতৃত্বে তা নতুন প্রাণ পায়। 1912 সালের গোড়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপের কেন্দ্র ঢাকা থেকে আবার কলকাতার দিকে সরে যায়। 1912 সালে কলকাতার রাজাবাজারে একটি বোমার কারখানা প্রতিষ্ঠিত হয়। এর ফলে হত্যার রাজনীতি শুরু হয়। এই সময়ের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো কলকাতার গার্ডেন রিচের ডাকাতি। এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়া ষড়যন্ত্র মামলা শুরু হয়। পূর্ববঙ্গেও বৈপ্লবিক তৎপরতা অব্যাহত ছিল। এই সময় যশোর ও খুলনাতে ট্রেন ডাকাতির ঘটনা ঘটেছিল। তো এই ছিল বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণের উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।